আসসালামু আলাইকুম। ইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। রাজধানীর কারণ বাজারের লাভ ইঞ্চি হোটেলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সাধারণ মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 10টা নাগাদ লাভ ইঞ্চি হোটেলের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। পিছনে যে কাঁচা যে বাজারগুলো আছে সেখানে আগুনকে আমরা স্প্রেড করতে দেই নাই, আগুনকে চারদিক থেকে ঘিরে রেখেছিলাম, যার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আগুনটা শুধুমাত্র যে জেনারেটর রুম, সেই জেনারেটর রুমের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটা জেনারেটর রুমের যে জেনারেটর ছিল সেখান থেকে হয়তো কোনো গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। নতুন কারিকুলামে আগামী বছর থেকে 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। সামষ্টিক মূল্যায়নের 35% ব্যবহারিক আর 65% হবে লিখিত। থাকবে না জিপিএ কিংবা ডিভিশন, মূল্যায়ন হবে যোগ্যতা ভিত্তিক। এসব সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী। বাস্তবায়নে কাজ করছে এনসিটিভি ও শিক্ষা বোর্ড। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা নিয়ে আবারও চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রথমবারের মতো 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে শিক্ষার্থীরা। এখন যারা নবম শ্রেণীতে পড়ছে, আগামী বছরের শেষ দিকে নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা। এখনকার মতো কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। 5 ঘন্টা পরীক্ষার প্রথম ধাপে থাকবে হাতে কলমে শিক্ষা বা ব্যবহারিক, দ্বিতীয় ধাপে লিখিত। 2 অংশ মিলিয়ে 50% আর শিক্ষণকালীন 50% যোগ করে ফলাফল তৈরি করা হবে। তবে থাকবে না কোনো নম্বর কিংবা জিপিএ, রেজাল্ট হবে যোগ্যতা ভিত্তিক। বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলই হবে। মনে করেন সে 10টার সময় সেন্টারে গেল, সে এক নাগারে যে 5 ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতে থাকবে তেমনটি নয়, মাঝখানে বিরতি আছে। সে কি কি অ্যাক্টিভিটিস করবে, কি কি লিখিত অংশ করবে, তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে এবং আমাদের যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেবে। টোটাল 100%-এর মধ্যে 50% শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে, আর বাকি 50% হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য। সেই 50%-এর মধ্যে রিটেন পার্টটার জন্য 65% আর অ্যাক্টিভিটি পার্টটার জন্য 35%। মার্ক সিস্টেম বা জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে। ইন্টারন্যাশনালি যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলে নির্ধারণ করে দেওয়া হবে। নতুন নিয়মে পরীক্ষা ও মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। কমবে পরীক্ষা ও ফলাফল দেওয়ার সময়। প্রত্যেকের আলাদা আলাদা খাতা থাকবে। ওই এখন যেমন ওএমআর ধরা খাতা থাকে সেরকমই খাতা থাকবে, সিট থাকবে, কেউ কারোটা দেখবে না এবং ইনভিজিলেটর থাকবে। তিনি সেখান থেকে ওই ওএমআর ছিঁড়ে নিয়ে খাতাগুলোকে আনআইডেন্টিফাইড করে এখন যেরকম করে হয় সেভাবে বোর্ডে চলে যাবে। তখন অত লম্বা সময় লাগবে না, আমাদের 10টা বিষয়ের 10 দিনই শেষ হয়ে যাবে। রেজাল্ট এগুলো দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ হইল অ্যাপসের মাধ্যমে হবে, তো রেজাল্ট প্রক্রিয়া করতে বেশি সময় লাগবে না। 4র্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলেই এসএসসি নিয়মে পরীক্ষা নেওয়া হবে। স্কুলের পরীক্ষাগুলোতেও সে একই প্রক্রিয়া অবলম্বন করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভোট কেন্দ্রে গিয়ে যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড সহ প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী সময়ে সেই কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। এছাড়া দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা বা ক্যামেরা ভাঙচুর করলে তাকে 2 থেকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কোনো প্রকার সন্ত্রাসী অ্যাক্টিভিটি হয় তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত। সে যেই হোক, যদি কোনো প্রকার প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাদেরকেও কিন্তু আইনের আওতায় নেওয়া প্রয়োজন। একটা জাল ভোট করলে এটা কেন্দ্র বন্ধ হবে, 5টা 10টা কেন্দ্র বন্ধ হোক, অসুবিধা না, পুনরায় আমরা ভোট করবো ইনশাল্লাহ। ভুল পরিকল্পনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম মহানগরীর সড়কে
নৈরাজ্য দিন দিন বেড়ে চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও শহরের সড়ক চলাচলের কোনো গাইডলাইন তৈরি হয়নি। এর ফলে অস্বাভাবিক হারে বেড়েছে দুর্ঘটনা। তা প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় দুর্ঘটনাও কমছে না, বরং আরও বেপরোয়া হচ্ছেন চালকরা। সৈয়দ তামিম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে যান চলাচলে নৈরাজ্য যেন সবচেয়ে বেশি চট্টগ্রামে। কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কে অন্তত 10টি মোড় তৈরি হয়েছে ভুল পরিকল্পনায়। তাই এই সড়কে অস্বাভাবিকভাবে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। পুলিশের দেওয়া তথ্য বলছে 2023 সালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 120 জন। আর BIGRS এর তথ্য বলছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছরে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 263 জন। এর মধ্যে চট্টগ্রামের টাইগারবাদ, GEC এবং বাইজিদের মতো গুরুত্বপূর্ণ 10টি মোড়ে নিহত হয়েছে 38 জন। আর বহদ্দারহাট, মুরাদপুর এবং অলঙ্কারের মতো 10টি গুরুত্বপূর্ণ সড়কে নিহত হয়েছে 154 জন। নগরীর টাইগার পাস মোড়ও একই দুর্গতিতে। ব্যস্ত এই সড়কে গাড়ি চলছে গতিসীমা না মেনেই। পথচারী পারাপারের কোনো জেব্রা ক্রসিংও রাখা হয়নি সেখানে। এই জায়গাগুলোতে যদি আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং এন্ড মেজারগুলো নেওয়া হয়, ইন্সপেকশন করা হয় এবং একই সাথে পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে যদি এই প্রোটোকলটা মেনটেন করে যদি আমরা সেফটি মেজার দিতে পারি, তাহলে দুর্ঘটনার হারটা কমানো সম্ভব। ইঞ্জিনিয়ারিংটা যদি ঠিকভাবে কাজ করে তাহলে ট্রাফিক সিস্টেমটা সুন্দরভাবে কাজ করা যায় এবং এগুলো সবগুলো যদি কম্বাইন্ডলি কাজ করে তখন দেখবেন যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। তবে সব গল্প হতাশার নয়। পরিস্থিতির কারণে আধুনিক সড়ক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে নগরীর কিছু এলাকায়। আরবান ডিজাইনের যেসব অন্য গাইডলাইন আছে সেটা মেনটেন করে এই ইন্টারসেকশনগুলো বা মোড়গুলোকে ডিজাইন করা হয়। এই টেস্টিংটা করার পরে যেটা ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি, প্রায় 73% মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করছে। এভাবেই ভবিষ্যতে সাজানো হোক চট্টগ্রামের সব সড়ক ও মোড়, এমনটাই দাবি নগরবাসীর। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। পাবনা মানসিক হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগীদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা। স্থানীয় হোটেলগুলোতে থাকার সুযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্বজনরাও। মানসিক হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন 4th পর্ব। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে তাই তোমার না দেখলে রাধার মন কি ঘরে রয় বন্ধু রে। পুরনো এই ভবনে বহির্বিভাগের চিকিৎসা দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বেশিরভাগ রোগীকেই ভর্তির জন্য আনা হলেও আবাসিক ব্যবস্থা না থাকায় ফিরে যেতে হয় অনেককে। কয়েক মাস ওষুধ খাইয়ে পুনরায় আনতে বলা হয় রোগীদের। অভিযোগ রয়েছে নিয়ম নীতির মারপ্যাচ দেখিয়ে ভর্তি করা হয় না বেশিরভাগ রোগীকে। অন্যদিকে টাকার বিনিময়ে চুক্তিতে গেলে সহজেই ভর্তি করানো যায়। প্রতি মাসে রোগীদের নিয়ে এসে এখান থেকে ওষুধ নিতে হয়। তারপরও বহির্বিভাগ থেকে দেয়া রোগীদের অধিকাংশ ওষুধেই বেশিরভাগ সময় থাকে না। এতে বিপাকে পড়েন অসহায় মানুষরা। একে ট্রিটমেন্ট করা, ঠিক মতন খাওয়ানো, দেখাশোনা, আমরা পরের বাড়ি থাকি, সেখান থেকে না এসে তো করা সম্ভব না। 2 মাস পর তাকে মাস্ট বি নিয়ে যেতে হচ্ছে। নিজের কারণে দেখা যাচ্ছে কি যে পারফেক্ট ট্রিটমেন্টটা হচ্ছে না। 2-1টা ওষুধ তো বাইরে থেকে কিনা লাগে মাঝে সাঝে। আধুনিক ওষুধ তো বটে, কিন্তু দামও বেশি। তো এখন সব আধুনিক ওষুধ আমরা যে একদম সাথে সাথে চালু করি তা না। রোগী ও স্বজনদের পানি খাওয়ার একমাত্র টিউবওয়েল অকেজো অনেকদিন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। হাসপাতালের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান স্থানীয়রা। বহির্বিভাগ এখানে একটা পানির কলও নাই, এক গ্লাস পানি সেইটারই নাই। আমি 10 দিন বলেছি, তাদের কোনো গুরুত্বই দেয় না। এটা ওনারা কেনই ব্যবস্থা করে নাই, বা আরো আধুনিক ব্যবস্থা পানি খাওয়ার জন্য কেন করে নাই? চাপ করলেও তো ওটা তো এনাফ না। এটা আপনি বললেন, এটা দুঃখজনক। বহির্বিভাগের রোগীদের জন্য আবাসন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীর স্বজনরা। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য আবাসিক কোনো ব্যবস্থা না থাকায় নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় রোগী ও তার স্বজনদের। স্থানীয় হোটেলগুলোতে তাদের থাকতে না দেওয়ায় অনেকটা নিরুপায় হয়ে অনেকেই থাকেন খোলা আকাশের নিচে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চান স্বজনরা। মনির হোসেন তপু, ATN বাংলা, পাবনা। খেলার খবর। খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলায় যৌথভাবে 3 জন চ্যাম্পিয়ন হয়েছে। খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় কয়েক ধাপে দেশের বিভিন্ন জেলার মোট 36 জন বলি অংশ নেন।
ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলি ও খাগড়াছড়ির সুমন বলি ও সৃজন বলি যৌথভাবে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর উপস্থিত ছিলেন। সৌদি আরবের প্রো লিগের ম্যাচে শীর্ষ দল আল হিলালের সাথে 1-1 গোলে ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। খেলার শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণ করতে থাকে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে বল পেয়ে 22 সেকেন্ডে দলকে এগিয়ে দেন অক্টাভিও। আল নাসরের আক্রমণে খেলার প্রথমার্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি আল হিলাল। সহজ সুযোগগুলো রোনালদো মিস না করলে প্রথমার্ধে 4-0 ব্যবধানে এগিয়ে যেতে পারত তারা, কিন্তু দ্বিতীয়ার্ধের নামে সম্পূর্ণ উল্টো এক আল হিলাল একের পর এক আক্রমণে বিপর্যস্ত করে তোলে প্রতিপক্ষকে। খেলা শেষে ইনজুরি টাইমের 10 মিনিটে স্পট কিকে ম্যাচে 1-1 সমতায় ফেরান আলেকজান্ডার মিত্রোভিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।